আজকে তোদের নতুন একটা ক্লাস শুরু হবে, ক্লাস 6 এর চ্যাপ্টার 4। ওটা যাওয়ার আগে আমরা আগে দ্বিতীয় যে পরীক্ষাটা হবে তার সিলেবাস কত দূর সেটা আগে জানি। আমাদের প্রথম যে পরীক্ষাটা হয়েছিল কত দূর হয়েছিল? ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, তাই তো? দুখানা চ্যাপ্টার হয়েছিল নাকি? তিনখানা তো? হ্যাঁ, তিনখানা। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এটা এই বন্ধ হয়েছিল। তারপরে আমাদের এবারে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কি 4, 5 আর 6। 4 এর মধ্যে কি আছে? ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, মানে কি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কি হয়েছিল সেগুলো দেখবো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, এই সময় ওই উপমহাদেশে কি হয়েছিল সেটা জানবো। তারপরে সাম্রাজ্য বিস্তার ও শাসন, তারপর থেকে আস্তে আস্তে সম্রাটদের আবির্ভাব, সেগুলো দেখবো। ঠিক আছে? তো আজকে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 4, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এটা যাওয়ার আগে আমাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। পেছনে ফিরে তাকাতে হবে এই কারণে, বড় মাঝখানে বসবে, দেখতে পাচ্ছিস সবাই? এবারে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের সব থেকে প্রাচীনতম সভ্যতা কি ছিল? মেহেরগড় সভ্যতা। সব থেকে প্রাচীনতম সভ্যতা মেহেরগড়। মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা। ঠিক আছে? তারপরে এসেছে কি, কোন সভ্যতা এসেছিল? তারপরে হরপ্পা সভ্যতা। তারপরে এসেছিল কি? হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার পরে এসেছে কি? কে বলতো তাহলে? হরপ্পা সভ্যতার পরে এসেছে বৈদিক সভ্যতা। ঠিক আছে? ভারতীয় উপমহাদেশে এই তিনখানা সভ্যতা আমরা লক্ষণীয় দেখতে পাই। প্রথমে হচ্ছে কি মেহেরগড় সভ্যতা, তারপরে হচ্ছে কি হরপ্পা সভ্যতা, তারপরে হচ্ছে কি বৈদিক সভ্যতা। মেহেরগড় সভ্যতার আমরা দেখেছিলাম প্রথম যে ধাপটা ছিল, প্রথম যে ধাপ, সেটা প্রথম যে পর্যায় ছিল সেটা কত থেকে শুরু হয়েছিল? 7000 থেকে 5000। 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ, আর লিখলাম না। ঠিক আছে? খ্রিস্টপূর্ব। এইবারে দ্বিতীয় যে পর্যায়টা শুরু হয়েছিল সেটা কবে থেকে হয়েছিল? 5000 থেকে 4000 খ্রিস্টপূর্ব। ঠিক আছে? তৃতীয় যে পর্যায়, মানে কি অন্তিম যে পর্যায়টা এসেছিল সেটা ছিল কত? 4000 থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে? এরপরে যে সভ্যতাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কি আমাদের হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা দেখতে গেলে সময়কাল 3000 থেকে 1500। ঠিক আছে? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পূর্ব। এটা যখন মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে এর বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয়ে যায়, সেই সময় কিন্তু এর অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং তারপরে কি হয়? হরপ্পা সভ্যতার বিনাশ ঘটে, যেটা আমরা দেখেছিলাম চ্যাপ্টার 3 তে। তারপরে কি এসছে কোন সভ্যতা? সেটা হচ্ছে কি বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার সাল হচ্ছে কত? 1500 থেকে 600। ঠিক আছে? 1500 থেকে 600 খ্রিস্টপূর্ব। এই কোন কারো কোনো অসুবিধা? আমরা এই দুটো সভ্যতা কমপ্লিট করে ফেলেছি প্রথম পরীক্ষার জন্য। দ্বিতীয় পরীক্ষায় আছে এটা বৈদিক সভ্যতা। তাহলে বৈদিক সভ্যতা সময়কাল যদি আমি দেখতে চাই তাহলে কত হবে? 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। আমার সঙ্গে সঙ্গে রিপিট করা, নাহলে কিন্তু বোবাই থেকে এসে আসবে। ঠিক আছে? বৈদিক সভ্যতা তাহলে কোন সময়কাল কত? 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে? এই সভ্যতাটার নাম, আজকে যে টপিকটা থাকবে, এই সভ্যতাটার নাম কেন বৈদিক সভ্যতা হলো সেটা জানবো। ঠিক আছে? তারপরে বেদ তোর সাহিত্য হিসেবে কি ভূমিকা রেখেছে, বেদ সাহিত্য সম্পর্কে আমরা জানবো। তারপর বেদের মধ্যে ভেদ আর ভূগোলের মধ্যে সম্পর্ক, এই তিনখানা জিনিস আজকে আমরা জানবো। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাস, সেটা হচ্ছে কি বৈদিক সভ্যতা। এবারে যে নতুন টপিকটার মধ্যে ঢুকতে চলেছি সেটা হচ্ছে কি বৈদিক সাহিত্য, যেটা দেখলাম 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, সেটা 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। কি বললাম? একটু পরে সব জানতে পারবি। ঠিক আছে? তাহলে 3000 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে যে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল সেটা সম্পর্কে আমরা জানবো। তবে প্রথম যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে কি এর নামকরণ কেন বৈদিক সভ্যতা হলো সেটা জানবো। তাহলে আমরা লিখছি কি নামকরণ। বাংলায় যেমন আমরা নামকরণ দেখি, এখানেও আমরা নামকরণ দেখবো। কার নামকরণ দেখবো? বৈদিক সভ্যতার। এই নামকরণ জানতে গেলে আমাকে একটু অন্য দিকে সরতে হবে, সেটা হচ্ছে কি পরিবার। আমাদের পরিবার আছে তো? আমাদের পরিবার আছে, আমাদের বাড়ির পাশের লোকের পরিবার আছে, এমনকি আমাদের যে সমস্ত জেঠু জেঠি কাকিমা যারা আছে তাদের নিজস্ব একটা কি পরিবার আছে। তাহলে মেন যে টার্মটা সেটা হচ্ছে কি আমাদের পরিবার।
পরিবার। আমাদের যেমন পরিবার আছে ভাষারও তেমন কি আছে, পরিবার আছে। তাহলে কি আমাদের যেমন পরিবার আছে ভাষারও কি আছে, পরিবার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ভাষা, ভাষার পরিবার। এই ভাষার যে পরিবার আছে তাকে অনেকগুলো ভাগ করা যায়, ভাষার পরিবারকে ভাগ করছি। তার প্রথম যে ভাগটা আছে তোদের বইতে শুধু একটাই লাগবে, সেটা হচ্ছে কি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। বলতে পারছি। এছাড়া রয়েছে কি উডালীয় ভাষা পরিবার, তাছাড়া দ্রাবিড় ভাষা পরিবার। ওগুলো আমাদের জানার দরকার নেই, তোদের জানার দরকার শুধু এইটা, কারণ এটা ভারতের ইতিহাসের সঙ্গে সম্পর্ক যুক্ত। তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার জানতে গেলে আগে জানতে হবে ইন্দো ইউরোপীয় ভাষাটা আসলে কোন জায়গায় চলছিল, সেখানকার মানুষ কেমন ছিল। এটা মূলত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার মধ্য এশিয়ার মধ্যে যে সমস্ত মানুষ এই ভাষায় কথা বলতো তারা অবস্থান করতো কোথায়, মধ্য এশিয়া। ঠিক আছে, মধ্য এশিয়া। পরবর্তীকালে তাদের মধ্যে খাদ্যের সংকট দেখা যায়। দেখা গেল আমরা দেখলাম কি যখন প্রথম মানুষ আবির্ভাব ঘটেছে পূর্ব আফ্রিকাতে, তারপরে মানুষ আস্তে আস্তে ছড়ালো কেন, খাদ্যের অভাব। ঠিক আছে, খাদ্যের অভাব। তো এখানেও সেই একই ঘটনা হয়েছে, খাদ্যের অভাবের কারণে তারা চারদিকে ছড়িয়ে পড়ে। তো চারদিকে ছড়িয়ে পড়া মানে সে কোথায় কোথায় ছড়িয়েছিল, তারা ছড়িয়েছিল কোথায়, ইউরোপের দেশগুলিতে, ইউরোপের দেশগুলোতে ছড়িয়েছিল, তারপরে ইরানে, আর একটা ছিল কি ভারতে। ঠিক আছে, তাহলে খাদ্যের অভাবের কারণে তারা যে মধ্য এশিয়ার মধ্যে থাকতো, তাহলে থাকতো কোথায়, মধ্য এশিয়া, মধ্য এশিয়া। সেখান থেকে ছড়াতে শুরু করে কোথায়, ইউরোপ, ইরান এবং ভারতে। ঠিক আছে, এই ভাষাগোষ্ঠী বর্তমানে আর কোনো কিন্তু এর অস্তিত্ব নেই। ঠিক আছে, মুছে গেছে। ঠিক আছে, কিন্তু এর যে সদস্য ছিল, আমরা যদি বলি আমাদের পরিবার, আমাদের পরিবারের মধ্যে কে কে আছে, ভাই বাবা আছে, মা আছে, জেঠু আছে, যারা যারা থাকতে পারে, তাহলে এরও সদস্য ছিল। আমরা এই যে জেঠু জেঠিমা কাকু কাকিমা বলছে, কারা পরিবারের সদস্য, তো তাহলে এরও সদস্য ছিল। সেই সদস্যগুলো কিভাবে পরিবর্তন হয়েছে দেখ, এর সদস্যগুলোর মধ্যে অন্যতম একটা সদস্য ছিল কি ইন্দো ইরানীয় ভাষা, ইন্দো ইরানীয় ভাষা। ঠিক আছে, তাহলে আমি এতদূর যেটা পড়লাম সেটা হচ্ছে কি ভাষার একটা পরিবার, সেটা হচ্ছে কি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, যার একটা সদস্য, একে সদস্যর নাম কি ইন্দো ইরানীয় ভাষা। ঠিক আছে, এবারে এর সঙ্গে কি হয়েছিল সেটা আমাদেরকে জানতে হবে। ইন্দো ইউরোপীয় ভাষা আস্তে আস্তে যখন এরা ভারতের মধ্যে প্রবেশ করলো, ভারতের মধ্যে কিভাবে প্রবেশ করেছে, কোন দিক থেকে প্রবেশ করেছে, একমাত্র পথ ছিল কোথায় বলতে, উত্তরে হিমালয় আছে, হিমালয় কিন্তু টপকাতে পারবে না, অত শিখরে উঠতে পারবে না। ওরা কি করলো, সিন্ধুর যে সমভূমি আছে, সিন্ধু সমভূমি, সেখান থেকে প্রবেশ করলো, মানে কি ভারতের উত্তর আর এদিকে পশ্চিম, উত্তর পশ্চিমের যে নিম্নভূমি আছে সেখান থেকে এরা ভারতের মধ্যে প্রবেশ করলো। তাহলে দেখতে গেলে এদের বাসস্থান কোথায় হবে বলতো, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা যেখানে গড়ে উঠেছিল কোথায়, সিন্ধুনদকে কেন্দ্র করে। তাহলে এরও সভ্যতা কোথায়, সিন্ধুনদকে কেন্দ্র করে। বর্তমান যেখানে পাঞ্জাব আছে সেই জায়গাটায় আমাদের এদের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, এবারে যে ইন্দো ইউরোপীয় ভাষা, ইরানীয় ভাষা যারা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছিল, তাদের কি হচ্ছে, তাদের সঙ্গে যখন এরা প্রবেশ করেছে ভারতের মধ্যে, তখন আমরা যে মানুষগুলো ছিলাম, ঠিক আছে, তার সঙ্গে এরা মিশে গেছে। কিন্তু এরা কিন্তু প্রথমে ওখানে আসেনি। দেখা গেল আমাদের যে সিন্ধু সভ্যতা ছিল তার কিছু মানুষ ওখানে ছিল আগের থেকে, সব মানুষ তো মরে যায়নি, কিছু মানুষ ছিল, তাদের সঙ্গে এসে এরা কি হয়, মিক্সড হয়। তার মানে ওখানে যে মানুষগুলো ছিল তাদের ভাষা আলাদা ছিল, হ্যাঁ কি না, তাদের ভাষার ধরনটা আলাদা ছিল, এদের ভাষার ধরন আলাদা। এইবার দুটো ভাষা যখন মিললো তখন কি করলো, এরা এদের ভাষাটা নিল, কারণ কি এক জায়গায় থাকতে গেলে তাদের ভাষাটা আমাকে জানতে হবে, নাহলে কথাবার্তা বলতে পারবো না আমরা। ঠিক আছে, এরা কি করলো, ইন্দো ইরানীয় ভাষা কি করলো, ওরা ওদের নিল, আবার যারা সভ্যতায় থাকতো, যে সিন্ধু সভ্যতার লোকজন থাকতো, তারা তাদের ভাষাটা নিল। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে কি হলো, ভাষাটা পুরো সম্পূর্ণভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। ঠিক আছে, এইবারে যারা এখনো আগে থেকে ছিল আর যারা আসলো, এদের মধ্যে সবসময় যুদ্ধ বাড়তো, যে আমরা এই জায়গাটাকে দখল করবো, তাদের মধ্যে সারাক্ষণ এরকমই চিন্তা ভাবনা ছিল। যাই হোক, এই যে ইন্দো ইউরোপীয় ভাষা আস্তে আস্তে কি হয়, পরিবর্তন হতে থাকে। যে মূল ভাষাটা ছিল আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, এর মধ্যে যুক্ত হতে থাকে কি আঞ্চলিক ভাষা। এর মধ্যে কি যুক্ত হয়, আঞ্চলিক ভাষা মানে কি, আমি এইখানে যে ভাষাটা বলছি সেটা হচ্ছে কি আমার আঞ্চলিক ভাষা, এই আঞ্চলিক ভাষা মিশতে থাকে, তার মানে সম্পূর্ণ এই ভাষার পরিবর্তন হচ্ছে। এরকম একটা ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। আমরা যে সংস্কৃত ভাষার কথা বলি, সংস্কৃত বই না, সেই সংস্কৃত ভাষা হচ্ছে এরকম একটা আঞ্চলিক ভাষার উদাহরণ। ঠিক আছে, এরকম মিক্সড হয়ে ওর জন্ম হয়েছে সংস্কৃত ভাষা। ঠিক আছে, এই যে ইন্দো ইরানীয় ভাষা, এদের সব থেকে প্রাচীন যে বই, সেই বইটার নাম হচ্ছে কি বলতো, ঋগ্বেদ। যার জন্য ওই ঋগ্বেদকে কেন্দ্র করে, ঋগ্বেদ যদি আমরা পড়ি তাহলে এই ইন্দো ইরানীয় ভাষা পরিবারের সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, এদের বিস্তার কতটা ছিল, তখনকার সমাজ কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, সেগুলো জানতে পারবো। কিসের উপরে ভিত্তি করে, ঋগ্বেদের উপর ভিত্তি করে।
ঋগ্বেদ। তখন কিন্তু ঋগ্বেদ এখানে শুরু হয়ে গেছে লেখা, বা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লেখা, ঠিক আছে। তার জন্য একে বলা হয় কি বৈদিক সভ্যতা, কারণ কি বেদের উপর ভিত্তি করে গড়ে ওঠা সভ্যতা, তাই আমরা এটাকে বলছি কি বৈদিক সভ্যতা। তাহলে নামকরণটা বুঝতে পারলাম। আরেকবার আমি একটু রিপিট করছি। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা দেখলাম কি ভাষা, ভাষাটা কি দেখলাম পরিবার, ভাষা কি দেখলাম পরিবার। সেই পরিবারের মধ্যে একটা অন্যতম যে ভাষা পরিবার আছে সেটাকে ইন্দো ইউরোপীয়, আমার সঙ্গে বল, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্যরা কোথায় থাকতো? মধ্য এশিয়া। কোথায় থাকতো? মধ্য এশিয়ায় থাকতো। পরবর্তীকালে এরা ছড়াতে থাকে কোন দিকে? ইউরোপ, ইরান আর ভারতের মধ্যে, ঠিক আছে। পরবর্তীকালে এর একটা শাখা প্রবেশ করে কোথায়? ভারতবর্ষে প্রবেশ করে। যে শাখাটা ভারতবর্ষে প্রবেশ করে তার নাম হচ্ছিল ইন্দো ইরানীয় ভাষা। এই ইন্দো ইরানীয় ভাষার সঙ্গে যুক্ত হতে থাকে কি আঞ্চলিক ভাষা। তারপরে পরবর্তীকালে তৈরি হয় কি সংস্কৃত ভাষা, ঠিক আছে। পরবর্তীকালে তৈরি হয় কি সংস্কৃত ভাষা। এই ভাষা এই যে ভাষাটা আছে, এই ভাষার যে মানুষজন ছিল সেই সময় ওই মানুষজনের কথাবার্তা, জীবনযাত্রা সমস্ত কিছু জানা যায় কোন বেদ থেকে? ঋগ্বেদ থেকে। কারণ কি আমরা দেখেছি সব থেকে প্রাচীনতম বেদ, যে চারটে বেদ আমরা জানি ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে বেদের মধ্যে সব থেকে পুরনো বেদ হচ্ছে কোনটা? ঋগ্বেদ। তার জন্য একে বলা হচ্ছে কি বৈদিক সভ্যতা। বুঝতে পারলাম? এই হচ্ছে মেন বিষয় বৈদিক সভ্যতা। এরপরে আমরা জানবো কি বৈদিক সভ্যতার মূল দুখানা পয়েন্ট। আমরা ভিতরে এখনো প্রবেশ করিনি, কিন্তু বইয়ের ভিতরে যতটুকু পড়লাম সব বইতেই আছে। এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি এই বৈদিক সভ্যতার আমরা এখন নামকরণ দিয়ে দিলাম কি বৈদিক সভ্যতা। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা দিতে পারি সেটা হচ্ছে কি বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সভ্যতা, হ্যাঁ কি না? বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সভ্যতা। বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই একটা। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে এই সভ্যতার শ্রেষ্ঠ, মানে যারা এই সভ্যতাকে প্রতিষ্ঠা করেছিল তাদেরকে বলা হয় কি আর্য। যারা এই সভ্যতার প্রতিষ্ঠাতা তাদের বলা হয় আর্য, ঠিক আছে, আর্য। তাহলে এই যে আর্য, এই আর্য টার্মটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমি একটু পরে আমি লিখছি, এর সম্পর্কে কয়েকটা লাইন আমাকে লিখতে হবে। তবে ওটা যাওয়ার আগে আমি আরেকটু অ্যাড করতে চাইছি, ইন্দো ইরানীয় যে ভাষা ভারতবর্ষে প্রবেশ করেছিল এরই আরেকটা সদস্য ছিল কি, আরেকটা এর অংশ ছিল কি ইন্দো আর্য ভাষা, ঠিক আছে, ইন্দো আর্য ভাষা। এর থেকেই এসেছিল কি ইন্দো আর্য ভাষা, ইন্দো আর্য ভাষা। তার মানে ভারতীয় যে ভাষাটা প্রধান সেটা হচ্ছে কি ইন্দো আর্য ভাষা। কারণ কি আর্য কোথা থেকে এসে? এই যে বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বৈদিক সভ্যতা, আর এই যে সভ্যতা যারা প্রতিষ্ঠা করেছিল তাদেরকে বলা হয় কি আর্য। সেই ভাষা হচ্ছে ইন্দো আর্য ভাষা। বুঝতে পারলাম? এরপরে আমরা আগাবো। তোরা কি এটা শুনবি? তাহলে আমরা একটা কাজ করি, এই টপিকটার উপরে কয়েকটা পয়েন্ট আমরা লিখে নিই, ঠিক আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি ভাষা পরিবার। ভাষা পরিবারকে আমরা ভাগ করেছিলাম কয়েকটা ভাগে, যার মধ্যে আমাদের দরকার ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এর সম্পর্কে কিছু জানবো। প্রথম যে পয়েন্টটা এর থেকে দরকার সেটা আমরা লিখে নিই। প্রথম পয়েন্টটা হচ্ছে কি এরা মধ্য এশিয়ায় থাকতো। তোরা আমার সঙ্গে লেখা শুরু কর, ভালো সময় লেগে যাবে। এরা মধ্য এশিয়ার আর তৃণভূমি অঞ্চলে বাস করত, ঠিক আছে। এরা মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলে বাস করত। পরবর্তীকালে এরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন দিকে। আচ্ছা, এটা এইভাবে লিখে নে, খাদ্যের অভাবের কারণে এরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। বিভিন্ন দিক মানে কি ইউরোপীয় দেশগুলিতে, ইউরোপ, তারপরে ছিল ইরান, তারপরে আছে কি ভারত, ঠিক আছে। তৃতীয় যে পয়েন্টটা সেটা লেখ, এই ভাষা বর্তমানে আর
নেই, এই ভাষা বর্তমানে আর নেই। তারপরে পরের পয়েন্ট, এই ভাষা পরিবারের অন্যতম সদস্য হলো ইন্দো ইরানীয় ভাষা। ইন্দো ইরানীয় ভাষা, ইন্দো ইরানীয় ভাষা। ঠিক আছে, এই কটা পয়েন্ট লিখে নাও। এরপরে যে পয়েন্টটা হেডিং দে, ইন্দো ইরানীয় ভাষা। তাহলে ইন্দো ইরানীয় ভাষা কোথা থেকে এসেছে বলতো? কোন ভাষা পরিবার? ইন্দো ইউরোপীয়। এক নম্বরে প্রশ্ন হতে পারে যে এই ভাষা কোথা থেকে এসেছে। আচ্ছা, প্রথম পয়েন্ট লেখা শুরু করো। লেখ, মানুষের মুখে ধীরে ধীরে বদলে বিভিন্ন ভাষায় পরিণত হওয়ার পাশাপাশি এই ভাষার সাথে মিশেছে, এই ভাষার সাথে মিশেছে, এই ভাষার সাথে মিশেছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা তার মানে কি বলতে চাইছি, এই ভাষার সঙ্গে পরবর্তীকালে যখন এই ভাষা ভারতের মধ্যে আসে সেই সময় এই ভাষার সাথে আরো ভাষা যুক্ত হয়, তার ফলে কি হয়, পুরো ভাষাটা পরিবর্তন হয়ে যায়, পুরো মিক্সড হয়ে যায়। ঠিক আছে, দুইয়ের পয়েন্টে দেখ, সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা এইভাবে সৃষ্টি। তৃতীয় পয়েন্ট লেখ, এবার দেখ, ঋগ্বেদ আর জেন্দাবস্তা দুটো গ্রন্থ, ঠিক আছে, দুটো গ্রন্থতেই এই ভাষার ব্যবহার হয়েছে। ঠিক আছে, এই ভাষার ব্যবহার হয়েছে, ইন্দো ইরানীয় ভাষা, কিন্তু ওখানে পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ধর ঋগ্বেদের যে দেব আছে তাকে জেন্দাবস্থায় বলা হয় অসুর। ঠিক আছে, যারা দেব তাদেরকে গণ্য করা হয় ওখানে অসুর বলে। আবার এদিকে যে অসুর মানে কি, ঋগ্বেদে যারা অসুর মানে কি, আমাদের কাছে অসুর মানে কি খারাপ লোক না, আমাদের কাছে যারা অসুর আবার জেন্দাবস্থায় কি তারা আবার দেবতা। ঠিক আছে, উল্টোটা। তার জন্য এই ভাষা যেমন মিল পাওয়া যায় অমিলও পাওয়া যায়, তার মানে কি এই ভাষাটা পরবর্তীকালে কি হয়েছে, মিক্সড হয়েছে, এটা বইতে আছে। ঠিক আছে, ওটা লিখলাম না। পরের পয়েন্ট হলে, পরবর্তীকালে এই যে ভাষা গোষ্ঠী ছিল এই ভাষা গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। দেখ, পরবর্তীকালে এই ভাষা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি শাখা উত্তর পশ্চিম দিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। এদেরকে বলা হতো, এদের বলা হয় ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। পরে যে পয়েন্ট হবে সেটা হচ্ছে ইন্দো আর্য ভাষা, এর সম্পর্কে জানবো। এবারে এর পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। এর প্রথম পয়েন্টটা লিখো,
এদের সব থেকে পুরানো সাহিত্য ছিল ঋগ্বেদ। এদের সব থেকে পুরাতন সাহিত্য ছিল ঋগ্বেদ। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা লিখো, এই বৈদিক সাহিত্যের দ্বারা এই ভাষাগোষ্ঠীর জীবন যাত্রা সম্পর্কে জানা যায়। তাই এদের শিষ্ট সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়। সুন্দরভাবে কিন্তু বোঝানো হচ্ছে, কিন্তু পড়বি কিন্তু বাড়িতে, ঠিক আছে। এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এই যে আর্য, পরের পয়েন্টটা হবে কি আর্য। এই আর্যদের সম্পর্কে আমরা জানবো। এখান থেকে আর একটা পয়েন্ট দেখে নাও, তাহলে এরা যে বৈদিক সভ্যতা গড়ে তুলেছিল, কোন সভ্যতা? বৈদিক সভ্যতা। তাহলে আমরা বলতে পারি কি, বৈদিক সভ্যতা বেদকে কেন্দ্র করে গড়ে ওঠে। চতুর্থ পয়েন্ট, এই সভ্যতার শ্রেষ্ঠাদের বলা হয় আর্য বা জন। হ্যাঁ, ওটা শ্রেষ্ঠা, দ্বন্দ্বস্বয় রফলা। পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি আর্য। তাহলে প্রথম পয়েন্ট আমরা এক লিখছি, এরা জন নামেও পরিচিত। এই জনটা আমি লিখতাম না, একটা কারণেই লিখছি, পরবর্তী যে চ্যাপ্টারটা আছে, তোদের সেকেন্ড চ্যাপ্টারটা মানে ফিফথ চ্যাপ্টারটা, ওখানে ষোড়শ মহাজন পদ আছে, একটা টার্ম ষোড়শ মহাজন পদ, তার জন্য এই টার্মটা আমি ব্যবহার করছি। আচ্ছা, এটি কোনো জাতি নয়, ঠিক আছে। এই যে আর্য বলছি না, আমরা মনে হচ্ছে শুনে এটা একটা জাতি নয়, কিন্তু আমরা কি দেখেছিলাম, এটা ভাষা, ঠিক আছে। এটি কোনো জাতি নয়, এটি কোনো জাতিবাচক শব্দ নয়, এটা কোনো জাতিবাচক শব্দ নয়। তৃতীয় যে পয়েন্টটা, সেটা আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত। আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত। চার, যেখানে আর্যরা পা রাখে সেখানে গড়ে ওঠে জনপদ। কারণ কি, আর্যদের অপর নাম কি? জন, আর পা রেখেছিল তাই পদ, জনপদ। এরকম কতগুলো জনপদ আছে? 16টা। এরকম 16খানা জনপদ আছে, যার মধ্যে অন্যতম মৎস্য, বিজি, মল্ল, ঠিক আছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে কি আমার জনপদের মধ্যে পড়ে, ঠিক আছে। এটা সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানতে পারবো, 16খানা নাম আমরা সেকেন্ড চ্যাপ্টারে জানবো, তাদের রাজধানী কি আছে সেগুলো দেখবো। তবে আমাদের এই চ্যাপ্টারে এই পর্যন্ত, নাহলে সেকেন্ড চ্যাপ্টারে আর কিছু থাকবে না, বুঝতে পারলাম? তাহলে এতদূর কমপ্লিট হয়েছে। পরবর্তী যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, মানে পরবর্তী যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি বৈদিক সভ্যতা। এর বৈদিক সভ্যতা আমরা কি বললাম, বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তার জন্য আমরা বেদ সম্পর্কে এবারে জানবো, ঠিক আছে। বেদ শব্দটা কোথা থেকে এসেছে? বেদ শব্দটা এসেছে বিদ নামক একটা শব্দ থেকে। বেদ শব্দটা এসেছে বিদ থেকে, বিদ, বয়সী দ, বিদ।
বেদ কথার অর্থ কি বলতো? জ্ঞান। বেদ কথার অর্থ কি? জ্ঞান। এই বেদকে যারা শুনে শুনে মনে রাখতো তাদেরকে বলা হতো কি? শ্রুতি। বেদকে যারা শুনে শুনে মনে রাখতো, শুনে শুনে যারা মনে রাখতো, লিখবি না ভাই, আগে আমি লিখে নিই, রাখতো, তাদের বলা হয় শ্রুতি। শ্রুতি, শ্রুতি মানে কি লিখছি তো? শ্রুতি, তাদের বলা হয় কি? শ্রুতি। তাহলে এখান থেকে যে পয়েন্টটা তোদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বেদ শব্দের উৎপত্তি কি থেকে, ঠিক আছে? বেদ থেকে। বেদ, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। আর এর যারা শুনে শুনে পড়তো তাদেরকে বলা হতো কি? মনে রাখতো শ্রুতি। কারণ কি? শুনে মনে রাখতো, তাই বলছে শ্রুতি। আগেকার দিনে এরকম খাতাপত্র ছিল না অ্যাভেলেবল, ঠিক আছে? তাল পাতার উপরে লিখতো, কোনো কাঠের ছালে গায়ে লিখতো, ঠিক আছে? তো সেই পর্যায়ে কিন্তু এত মেটেরিয়াল না থাকার কারণে, ধর এখানে যে গুরুমশাই আছে সে বলছে, জাস্ট ওরা শুনছে, শুনে শুনে কিন্তু মনে রাখছে, কোনো লেখা সিনে কোনো কিছু নেই। তাই ওদেরকে শুনে শুনে মনে রাখতে বলে, বেদ যে পড়ছে সেই শুনে শুনে মনে রাখতে বলে ওদেরকে বলা হয় কি? শ্রুতি। তোলা হয়ে গেছে এটা? শুরু করো। পরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি? বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যকে চারটে ভাগে ভাগ করা যায়। আচ্ছা, চারটে ভাগের আগে আমরা কয়েকটা পয়েন্ট বলি। এটাকে বৈদিক সাহিত্যকে দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে? একটা হচ্ছে কি? আদি বৈদিক সাহিত্য, আদি বৈদিক সাহিত্য, আর দ্বিতীয় যে ভাগটা করেছে সেটা হচ্ছে কি? পরবর্তী বৈদিক সাহিত্য। পরবর্তী বৈদিক সাহিত্য। কেউ তুলবি না কিন্তু, বল। সাহিত্য। এবার দেখ, যেহেতু এই সভ্যতা কিসের উপরে ভিত্তি করে গড়ে ওঠা? বেদকে। তাই এই সভ্যতাটাকে আমরা বলতে পারি কি? আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগ, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ। বৈদিক যুগ। সেই জন্য তখন বলছিলাম বৈদিক সভ্যতা আর বেদ, যেটা নিয়ে তোর সঙ্গে একটা ডিবেট হলো, সেইটার কথা বলছি। বৈদিক যুগ, বুঝতে পারলি? যেহেতু বেদকে কেন্দ্র গড়ে উঠেছিল তার জন্য ওর নাম অনুযায়ী এর নাম হয়েছে সভ্যতা, ঠিক আছে? এটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত ছিল সময়কাল যদি আমরা দেখতে চাই, সময়কাল আমরা লিখতে পারি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব, ঠিক আছে? আর এর 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব। সহজ হলো এবারে, ওখানে কিন্তু অত্যন্ত মানে ঘিজিমিজি করে দেওয়া, মানে এটা হচ্ছে ওর মেন বিষয়বস্তু। তাহলে আমরা দেখলাম কি বৈদিক সাহিত্যকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আদি বৈদিক সাহিত্য আর পরবর্তী বৈদিক সাহিত্য। যেহেতু এটা বেদ করে গড়ে উঠেছে তাই বলছে কি আদি বৈদিক সাহিত্যকে বলা হয় আদি বৈদিক যুগ, আর এটাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই সময়কালটা দেখলাম 1500 থেকে 1000, আর একটা হচ্ছে 1000 থেকে 600। তাহলে এই যে বৈদিক সাহিত্য রচনা হয়েছিল, তাহলে কত থেকে রচনা হয়েছিল বলতো? 1500 থেকে 600 মধ্যে, ঠিক আছে? 1500 থেকে 600 মধ্যে। এইবারে বিষয়টা হচ্ছে যে মেন পার্ট, সেটা হচ্ছে কি আমরা এখানে জায়গা করবে না, তোরা পরের পেজে চলে আসবি, এখানে কাজ করবি না। আমি চাই এক পেজের জন্য এটা থাকে, এরকম এক পেজে থাকবে সামনে, ঠিক আছে? সেটা কিভাবে করবো আমি দেখাচ্ছি। এখান থেকে এখানে যে বেদের যেটা গড়ে উঠেছিল, যে বেদটা এখানে লেখা হয়েছিল সেটা হচ্ছে কি? ঋগ্বেদ। ঋগ্বেদ। কিন্তু এইখানটায় যে বেদগুলো গড়ে উঠেছিল সেগুলো হচ্ছে কি? তাহলে এখানে হেডিং দে, এখানটায় পয়েন্ট কর বেদ রচনা। বেদ রচনা এখানে গড়ে উঠেছিল কেবলমাত্র ঋগ্বেদ, আর এখানে সাম, যজু, অথর্ব, ঠিক আছে? এই তিনটে বাদ বাকি বেদ বলতে পারলাম। এইটা আমরা তুলে নেবো, তারপরে কি কাজ করবো কি? এইখানে বেদের ভাগ করবো, না তুলে নাও। এরপরে আমরা বৈদিক সাহিত্যকে ভাগ করবো। বৈদিক সাহিত্যকে চারটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, আর একটা কি? উপনিষদ। তাহলে কি বললাম? প্রথমে সংহিতা, সংহিতা, তারপরে যেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ব্রাহ্মণ, তারপরে আছে কি? আরণ্যক, আর এটা হচ্ছে উপনিষদ। উপনিষদ।
উপনিষদ, নিষদ, নিষদ দ উপনিষদ। ঠিক আছে, তাহলে সংহিতা আমাকে জানতে হবে সংহিতা কি, ব্রাহ্মণ কি, অরণ্যক কি, উপনিষদ কি। প্রথমে যে পয়েন্ট হচ্ছে সংহিতা। সংহিতা শব্দের অর্থ কি? সংহিতা কি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেদের পদ্য রূপ। ঠিক আছে, বেদের পদ্য রূপ। দ্বিতীয়বার দেখবো না যে কানটা গিয়ে জোরে টেনে নিয়ে দিয়ে আসবে, ছিঁড়ে আসলে ঝুলিয়ে রাখবে। ছন্দে বাঁধা কবিতা, এটা আমরা লিখতে পারি কি? ছন্দে বাঁধা কবিতা হলো ছন্দে বাঁধা কবিতা। এর অর্থ কি? সংহিতা, সংহিতা, সংহিতা শব্দের অর্থ কি? সংকলন, সংকলন, কলন, সংকলন। ঠিক আছে, শব্দের অর্থ কি তাহলে? সংকলন। তাহলে এদিকে আমরা দেখবো ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ হচ্ছে সংহিতাগুলোকে ব্যাখ্যা করা। ঠিক আছে, এগুলোর ব্যাখ্যা করার জন্য গদ্যরূপ। ঠিক আছে, এটা পদ্যরূপ আর ওটা কি? গদ্যরূপ, গদ্যে লেখা। ঠিক আছে, সংহিতা, সংহিতা কে গদ্যে লেখা। ঠিক আছে, অনেক সময় কি হয়, আমরা কিন্তু কবিতার ছন্দ মিলে পড়ি ঠিকই, কিন্তু তাৎপর্য কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, তাই এটাকে কি করা হয়েছে? সংহিতাকে গদ্য হিসেবে লেখা হয়েছে, গল্প হিসেবে লেখা হয়েছে, যাতে পাঠক বুঝতে পারে। যেখানে লেখা হয়েছে সেটা হচ্ছে কি আমার ব্রাহ্মণ। তারপরে আছে কি? আরণ্যক। আরণ্যকে কি আছে? যাগযজ্ঞ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যাগযজ্ঞ সম্পর্কে লেখা, যাগযজ্ঞ সম্পর্কে লেখা। এখানে দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা কি? এই যে আরণ্যক যারা লিখেছে তারা কিন্তু ঘর বাড়িতে থাকতো না আমাদের মতো, তারা থাকতো কোথায় বলতো? আর অরণ্য মানে কি? বন। এখান থেকে এসে কিন্তু আরণ্যক, এরা থাকতো জঙ্গলে। লেখকরা থাকতেন জঙ্গলে বা বনে, যার থেকে এসেছে কি? আরণ্যক। ঠিক আছে, বলতে পারছি। আর উপনিষদ বেদের নানা তত্ত্বকে এ ব্যাখ্যা করে, বেদের নানা তত্ত্বকে ব্যাখ্যা করে, বেদের নানা তত্ত্বকে। যেমন ধর একটা কোনো তত্ত্ব, সেটাকে ব্যাখ্যা করছে কে? উপনিষদ। তাহলে এখান থেকে তোকে প্রশ্ন দিতে পারে যে সংহিতার মূল বিষয়বস্তু কি বা আরণ্যকের মূল বিষয়বস্তু কি, তখন কিন্তু এখান থেকে আমাকে লিখতে হবে। তাহলে আমরা একটু রিডিং করে নিই। বল, সবাই বলবি কিন্তু। সংহিতা, ওখানে কি লেখা আছে? ছন্দে বাঁধা কবিতা। ঠিক আছে, ব্রাহ্মণে কি আছে? গদ্য রূপে লেখা। তারপরে আরণ্যকে কি আছে? যাগযজ্ঞ সম্পর্কে। আমরা এইভাবে মনে রাখবো, অরণ্যক, অরণ্য মানে কি? বন। বনে কি হতো? দাবানল করতো না? দাবানল মানে কি? আগুন। যাগযজ্ঞের আগুনের কথা মনে রাখ। ঠিক আছে, তাহলে আরণ্যক, যাগযজ্ঞ। উপনিষদ কি? উপনিষদ বেদের নানা তত্ত্বকে কি করে? ব্যাখ্যা করে। তাহলে একটা কি করছে দেখ, বেদের একটা ভাগ করছে কি? পদ্য হিসেবে আমাদের সামনে দিয়েছে, মানে পদ্য লেখা মানে কি? কোন একটা বড় গল্পকে যদি আমি পদ্য লিখি তাহলে ওটা কি হবে? ছোট। তাহলে ছোট হিসেবে আমাদের সামনে দিয়েছে, যেটা হচ্ছে কি? প্রথমে একটা সংহিতা। তারপরে বড় হিসেবে দিয়েছে কোনটা? মানে গদ্য হিসেবে দিয়েছে কোনটা? আমার ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ে, ছোট না বড় ভাই? এইভাবে মনে রাখ, ব্রাহ্মণ বড় মন্ত্র পড়ে, তাই এটা গদ্য হিসেবে লেখা। ঠিক আছে, আরণ্যকে কি আছে? যাগযজ্ঞ সম্পর্কে লেখা আছে। ঠিক আছে, যারা লেখে তারা কোথায় থাকে? অরণ্যে। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে কি? উপনিষদ। উপনিষদ হচ্ছে কি? বড় বড় যে তত্ত্বগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করছে কি? আমার উপনিষদ। এইবারে সংহিতাকে চারটে ভাগে ভাগ করেছে। সংহিতাকে চারটে ভাগে আমার ভাগ করেছে। সংহিতাকে আমাদের চারটে ভাগে ভাগ করেছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে কি? ঋগ্বেদ। প্রথমটা হচ্ছে কি? ঋগ্বেদ বা ঋগ সংহিতা। ঠিক আছে, আমরা এইভাবে বলবো, ঋগ সংহিতা। তারপরে হচ্ছে সাম সংহিতা। আচ্ছা, বেদ না লিখে সংহিতা লিখি, ভালো হবে, তাহলে মনে থাকবে। সংহিতা, সংহিতা শব্দের অর্থ কি? সংকলন মানে কি? মিশ্রণ, যোগ করছে। ঋগ সংহিতা, সাম সংহিতা, ঋগ সাম, তারপরে ছিল যজু সংহিতা আর অথর্ব সংহিতা। অথর্ব সংহিতা। বোঝা গেল? তাহলে এই যে ভাগটা, এটা হচ্ছে আমার
বৈদিক যুগের আগের যুগটা, যেটা নাম ছিল কি আদি বৈদিক যুগ। এরপর থেকে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে কি পরবর্তী বৈদিক যুগ। এবারে এটা হচ্ছে কি আমরা এর সম্পর্কে কয়েকটা পয়েন্ট লিখবো কয়েকটা করে। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম মানে কি এই চারটের মধ্যে সবথেকে প্রাচীনতমকে ঋক সংহিতা, ঠিক আছে, বা ঋগ্বেদ। এখানে কি আছে, এখানে যে ছন্দগুলো আছে, ছন্দ মানে কি সুক্ত, সেগুলো ছন্দে বাঁধা। সুক্তগুলো কি আছে, ছন্দে বাঁধা। সুক্ত আছে কি, সুক্তগুলি ছন্দে বাঁধা। সুক্তগুলি ছন্দে বাঁধা। সুক্ত মানে কি স্তোত্র, মানে কি মন্ত্র, ঠিক আছে, মন্ত্রগুলিকে ছন্দে বাঁধা। যেমন ধর লক্ষ্মীর পাঁচালী পড়েছিস কেউ? দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, এরকম এরকম ছিল না? তো ওগুলো কি বলছে, ছন্দে করা, ছন্দে, ঠিক আছে, ঋক সংহিতা। তারপরে কি বলছে, সাম সংহিতা। সাম সংহিতা মানে কি, এখানটায় তোর গান লেখা হয়েছে, ঠিক আছে, এখানে কি আছে, গান। গানের যে উৎপত্তি ভারতবর্ষে, সেটা কোথা থেকে এসেছে বলতো, সাম সংহিতা থেকে, ঠিক আছে। এই প্রশ্নটা পরীক্ষার চাকরিতে পরীক্ষায় দেয়। সাম এখান থেকে কি এসেছে, সুর করে গানের মতন গাওয়া হতো, ঠিক আছে। তার আগে আরেকটা আমরা লিখতে পারি কি, এর যে বেশিরভাগ যে সমস্ত বিষয়গুলো আছে সবকটা এখান থেকে নেওয়া হয়েছে, ঋক সংহিতা থেকে, ঠিক আছে। বেশিরভাগ বিষয়বস্তু আমরা এইভাবে লিখতে পারি, বিষয়বস্তু ঋক সংহিতা থেকে নেওয়া, ঠিক আছে। তারপরে আমরা লিখতে পারি কি, এই সুরগুলো কি হিসেবে লেখা, গান হিসেবে লেখা, ঠিক আছে। সুর করে গানের মতন গাওয়া হতো। গানের উৎপত্তি বলে আমরা লিখে রাখবো, গানের উৎপত্তি, ঠিক আছে। সাম সংহিতা। এবারে যজু সংহিতা কি, যজু মানে আমরা মনে রাখ যজ্ঞতে কি হয়, আচার অনুষ্ঠান হয়। তাহলে এখানে কি হয়, আচার অনুষ্ঠানে কি কি বিধি পালন করা হবে, কি কি নিয়ম পালন করা হবে, সব কোথায় আছে, যজু সংহিতা, ঠিক আছে। আচার অনুষ্ঠানের দরকারি মন্ত্রের সংকলন, গদ্য ও পদ্যে লেখা। এখানে দুটোতেই আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে কি গদ্য ও পদ্যতে লেখা হলো। এরপরে যেটা আছে অথর্ব। দেখ অথর্বটা হচ্ছে কি, অর্থ দিয়ে আমরা মনে রাখবো, অর্থ মানে কি টাকা কিভাবে আসছে, ম্যাজিক দেখিয়ে, ঠিক আছে। টাকা কোথা থেকে আসছে, ম্যাজিক দেখিয়ে। আর ম্যাজিক ভালো হয় খারাপ হয়, যে খারাপ ম্যাজিক আছে তার কথা বলছি। সেই খারাপ ম্যাজিকের জন্য মানুষ কি নেয়, অর্থ নিচ্ছে। তাহলে কালো জাদু সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো অথর্ব সংহিতা, ঠিক আছে। তাহলে গৌরব তুই একটা কাজ করিস, আজ থেকে শুরু করে দিস। অথর্ব সংহিতা কোথায় পাওয়া যায়, জাদু মন্ত্রের সংকলন। তাহলে জাদু মন্ত্রের সংকলন কোথায় আছে, অথর্ব বেদ, ঠিক আছে। এই বেদকে সংহিতা বলে ধরা হতো। এটা কি হচ্ছে, এই যে সংহিতা বলছে না, এই বেদটাকেই শুধু সংহিতা বলে ধরা হতো, মানুষের ভ্রান্ত ধারণা। যে যেমন হয়েছিল কি কোপারনিকাসের ক্ষেত্রে, কোপারনিকাস কি বলেছিল, আমাদের সৌরমণ্ডলের মাঝখানে কি আছে, সূর্য। কিন্তু তখনকার পাদ্রীরা কি বলেছিল, না মাঝখানে সূর্য নেই, আছে কি পৃথিবী। তারপরে গ্যালিলিও প্রমাণ করলো, না দূরবীন আবিষ্কার করে নিতে হয়, ঠিক আছে। তাহলে অথর্ব সংহিতা কি, জাদু মন্ত্রকে সংকলন। এই হচ্ছে তোদের বৈদিক সাহিত্য। তাহলে আমি আরেকবার একটু রিপিট করছি, বৈদিক সাহিত্যকে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আমার সঙ্গে বল, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতাকে চারটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব। আচ্ছা, সংহিতার মধ্যে যে মূল বিষয়বস্তু সেটা কি, ছন্দে লেখা কবিতা। ব্রাহ্মণে কি আছে, সংহিতাকে বলতে প্রকাশ করা। আরণ্যকে কি আছে, যাগযজ্ঞ সম্পর্কে লেখা। উপনিষদে কি আছে, বেদের বিভিন্ন তত্ত্বকে বল মুখর, বোবা ভেবি না রে। ভগবান বলবে ও মুখ খুলছে না, ওর কোনো কাজ লাগছে না, তোকে বোবা করে দাও। দেখ নারায়ণজি বলে দিল জয় বিষ্ণুজির জয় বলে, ওর পরদিন থেকে হ্যালো হাই বাই সব বন্ধ, শুধু হাত নাড়াচ্ছে। আবার তুমি কোথায় যাও, ঠিক আছে। তারপরে আছে কি, সংহিতার শব্দের অর্থ কি, সংকলন। এই সংহিতাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে ঋক সংহিতা, সাম, এরকম ভাবে মনে রাখ, ঋক, সাম, যজু, অথর্ব। আমরা এই টার্মটা শুনেছি, কিন্তু আমরা বেদ বলে জানতাম, কিন্তু ওটা বেদ বলবো না, কি বলবো, সংহিতা। ঋক সংহিতা, সাম সংহিতা, যজু সংহিতা আর অথর্ব সংহিতা। অথর্ব মানে কি, টাকা পয়সার ব্যাপার, তার মানে তোর জাদু, ঠিক আছে। কালো জাদু করবো না, বলবো কি জাদু বা জাদু মন্ত্রের সংকলন এখানে রয়েছে।
যজু সংহিতা কি? যজু মানে কি? যজ্ঞ। যজ্ঞতে কি দরকার? আচার অনুষ্ঠান। আগেকার দিনে কিন্তু এই যজ্ঞগুলো পুরোপুরি ভাবে নিষ্ঠার সঙ্গে পালন করা হতো, ঠিক আছে? যজু সংহিতা। তারপরে বলছে সাম সংহিতা। সাম সংহিতা কি? বিষয়বস্তু ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, এখান থেকে কি হয়েছে? গান, ঠিক আছে? তানসেনের নাম শুনেছিস? তানসেন নাকি গান করে বৃষ্টি ডেকে নিয়ে আসতে, এত তার ক্ষমতা ছিল গলায়, ঠিক আছে? ঋগ সংহিতা সবচেয়ে প্রাচীনতম, আর সূক্তগুলি ছন্দে বাঁধা। তাহলে এই যে ভাগটা দেখলাম ঋগ সংহিতা, এটা হচ্ছে আমার প্রাক বৈদিক সাহিত্য, মানে কি আদি বৈদিক সাহিত্য, আর এটা হচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্য। তার মানে এই যে সাহিত্যগুলো লেখা হয়েছে এটা 1000 থেকে, এই যে সময়টা এটা হচ্ছে 1000 থেকে, এই 1500 থেকে 1000, তাহলে এটা করতে হবে 1000 থেকে 600 এর মধ্যে লেখা হয়েছিল। বুঝতে পারলাম? আজকের টপিক এই বন্ধু তুলে নাও। পরের দিন আমরা এর ফার্দার দেখবো যে কি আছে এরপর।